ইরান যুদ্ধের দিকে একটু দৃষ্টি দিতে চাই। আমরা আজকে না গত কয়েকদিন ধরে গণমাধ্যমের কিছু খবর দেখছি যে খরচ সামাল দিতে বা কুলিয়ে উঠতে যুক্তরাষ্ট্রে খুব টালমাটাল অবস্থা একটা। একটি উল্লেখ করি আমি কিছু তথ্য। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এ পর্যন্ত $3,750 কোটি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই তথ্য জানিয়েছেন। ইরানে নতুন করে ভারী বোমাবর্ষণ শুরুর পর প্রথমবারের মতো তিনি কংগ্রেসের আইন প্রণেতাদের মুখোমুখি হন। মূলত অজনপ্রিয় যুদ্ধ চালিয়ে নিতে জরুরি তহবিল চাইতে সেখানে গিয়েছিলেন তিনি। তবে পেন্টাগন কিভাবে এই হিসাব করছে তা স্পষ্ট নয়। গত মার্চে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, ট্রাম্প প্রশাসনের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 6 দিনেই কমপক্ষে $1,130 কোটি খরচ হয়েছিল। মানে খরচ টানাটা একটি তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র কি করবে আসলে? কৌশল কি পাল্টাবে না কি কোন দিকে যাবে মনে হয়? মানে যুক্তরাষ্ট্রের হয়েছে কি, আপনার যে কথাটা আপনি বললেন যে খরচের ব্যাপার, এটা তো আমি যেটা পড়েছি কাগজে রিসেন্টলি এসেছে, আপনার প্রতিরক্ষা বিলটাকে আটকে দিয়েছে ডেমোক্রেটরা সিনেটে। তারা বলেছে যে আমরা এখানে আর পয়সা খরচ করব না, কারণ আমেরিকানরা যারা সেন্সেবল, মানে ট্রাম্পের মতো ওরকম ইগোটিস্টিক্যাল না, তারা জানে যে এই যুদ্ধে তারা জিততে পারবে না। এটা তাদেরকে ওই যেটা বলে না যে ব্লিডিং, ওই যে কি জানি একটা কথা আছে না, যে রক্তক্ষরণের দ্বারা আপনাকে শেষ করব। তো ইরানও সেই ট্যাকটিক্স কিন্তু দিয়েছে। ইরানও কিন্তু আপনার নতুন করে হামলা করে না, হামলার জবাব দেয়। তার মানে হলো যে তারা খুব কেয়ারফুল অ্যাবাউট তাদের ওই কি বলে ওটাকে, ককটেল তো না, কি জানি, মিসাইল, ড্রোন, এই সমস্ত খরচ করার ব্যাপারে খুব কেয়ারফুল তারা। কিন্তু যুক্তরাষ্ট্রের হচ্ছে কি, এটা তাদের একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে যে এখান থেকে যদি, তবে এটা যুক্তরাষ্ট্রকে আসলে ইরানের যুদ্ধে তারা জিততে পারবে না, কারণ ইরানের হাতে যে ব্রহ্মাস্ত্রটা আছে, যে হরমুজ প্রণালী, আজকে আবার হুতিরা বলেছে যে আমরা সৌদি আরবের এই আটকে দেব। তা আপনি এখন যদি ওইখানে হুতি এবং ইরানিয়ানরা মিলে, তাহলে আপনার তেলের দাম কোথায় পৌঁছাবে চিন্তা করেন। আমাদের দেশে তো অলরেডি আমি দেখলাম গ্যাসের জন্য লাইন শুরু হয়ে গেছে। হ্যাঁ, লাইন শুরু হয়ে গেছে ঢাকার বাইরে, এবং তার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম চিন্তা করেন। অলরেডি অতিবৃষ্টিতে কিন্তু আমাদের জিনিসপত্রের, বাজারে গিয়ে দেখলাম 100 টাকার নিচে কোনো সবজি নাই। মানে একদম মানে সস্তা চলতি, যেটা আজকের কথাই বলছি। হ্যাঁ, 100 টাকার নিচে কোনো সবজি নেই। ফলমূল তো হাত দেওয়াই যাচ্ছে না এখানে। আমাদের দেশি ফলগুলির দামও আপনার আকাশ ছোঁয়া করে দিয়েছে। তো আমাদের মতো দেশের ইকোনমি, যেখানে ইকোনমি এখন মধ্যে উঠে দাঁড়াতেই পারে নাই, সেখানে আমাদের কি অবস্থা হবে চিন্তা করেন। তো ইরানের আপনার ব্যাপারটা হলো কি, যে এই যুদ্ধটা আপনার সহসা থামবে না। এটা কিন্তু আপনার ওই ইউক্রেনে যে যুদ্ধ চলছে আমরা কিন্তু এখন ভুলে গেছি, কিন্তু ওখানে কিন্তু এখনো চলছে। এরকম হবে ইরানের অবস্থা। ইরান আর আমেরিকার, ইসরায়েলের ওই থামবে আবার করবে, থামবে। আমাদের অবস্থাও তো এটার একটি প্রভাব পড়বে। আমাদের অবস্থা পড়বে যে আমাদের দেশে হরমুজ প্রণালী যদি বন্ধই থাকে বা যদি স্বাভাবিক গতিপথ যদি না থাকে, সেক্ষেত্রে এটির প্রভাব তো আসলে সব জায়গাতেই পড়বে। না, এটা আমাদের ইরান তো বলেছে যে আমাদের জাহাজকে আসতে দেবে, কিন্তু আসতে দিলেও তেলের দাম তো বাড়বে। হ্যাঁ, দাম বাড়লে পরে হয় না, আমাদের দেশে একটা কথা আছে না, মরার উপরে খাড়ার গা। তো সে আমাদের অবস্থা তাই হবে। আমাদের ইকোনমি তো এখন পর্যন্ত এই গভর্নমেন্ট আসার পরে সেরকম কোনো মাইক্রো ইকোনমির কথা বাদ দেন, ম্যাক্রো ইকোনমিতে তো আমি সেরকম কোনো টেন্ডেন্সি দেখছি না আপওয়ার্ড ট্রেন্ডের। আপনার তার উপরে যদি আপনার তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানে আনরেস্ট হবে, তো বাংলাদেশে আনরেস্ট হবে। তো আমি সেই জন্যই বলছি যে বিএনপি সরকারের সামনে কিন্তু পথটা খুব কুসুমার্তীর্ণ না। যেটা প্রাইম মিনিস্টার বলছেন, এই চেয়ারটা খুব গরম, চেয়ারটা সত্যিই গরম। কারণ কি, আপনার এখানে যদি সবাইকে নিয়ে না চলে বিএনপি, মানে জনগণের আশাকাঙ্ক্ষা যদি ধারণ না করে, যদি আপনার তারা মনে করে আমরা কথার ছলছাতুরি দিয়ে আমরা, দেখেন আপনার আমি প্রশাসনের কথাটা বললাম, তারপরে পার্লামেন্টে আপনার আইন পাস করতেছে উইদাউট গোয়িং থ্রু দ্য প্রপার, আপনি দেখেছেন তো, আপনার এটাকে স্থায়ী কমিটিতে পাঠাতে হয়, সেখান থেকে যাচাই বাছাই কমিটিতে যেতে হয় কোনো বিল, সেখানে যাচাই বাছাই হওয়ার পরে পার্লামেন্টে আসছে, সেটা নিয়ে ডিবেট হয়, তারপরে আপনার বিল পাস হয়। কিচ্ছু মানছে না তারা। ওই অপোজিশন আপনার যদি দেয় না, মানে ডিসএগ্রি করে, করে, মানছে না কিছু। মানে এটা হলো কি, 2/3 পাওয়ার পরে
আপনার যেটাকে আমরা বলি সংসদীয় স্বৈরতন্ত্র, সেই দিকে বিএনপি যাওয়ার চেষ্টা করছে। বাট দিস ইজ নট দি টাইম। বাংলাদেশ কিন্তু অত্যন্ত একটা ভঙ্গুর অবস্থায় আছে, উনি ভালো বলতে পারবেন আমার চাইতে। জিওপলিটিক্যাল সিচুয়েশন থেকে শুরু করে বিশ্ব ব্যবস্থা যেটা অলরেডি ভেঙে যাচ্ছে, নতুন বিশ্ব ব্যবস্থা আছে, সেই কনটেক্সটে বাংলাদেশের কি করা উচিত, বহু বড় বড় সমস্যা আমাদের সামনে আছে। এখন আমি ক্ষমতায় থাকব, সেজন্য আপনার প্রশাসককে আবার জিতিয়ে আনতে হবে, আমার দলীয় লোককে, অথবা আমি অপোজিশনের কোনো কথাই শুনবো না, আমি সংসদীয় গণতন্ত্রের যে সমস্ত নিয়ম কানুন আইন কিছুই মানব না, তাহলে আমরা জনগণ একটা পর্যায়ে তো যে ককরোচ পার্টির মতো রাস্তায় নামবে, সেভাবে নামবে। সুতরাং শিক্ষাটা নেওয়াটা সবচেয়ে জরুরি। কেউ শেখে দেখে, কেউ শেখে থেকে। এখন আমরা যদি দেখে না শিখি, তাহলে ঠেকে শিখতে হবে, মানে আবার জনগণ রাস্তায় নামবে এই ককরোচ পার্টির মতো। আপনি তো ঘুরে এসেছেন, আপনি বললেন না যে ইয়াংদের মধ্যে হতাশা, এই হতাশার কিন্তু বিস্ফোরণ ঘটবে ভাই। কারণ তারা যেটা একটা আশা নিয়ে তো এতগুলি লোক মারা গেছে, এতগুলি বাচ্চা ছেলে মারা গেছে, কত ছেলে আপনার ট্রিপল হয়ে পড়ে আছে, আপনি জুলাইকে ধারণই করতে চাচ্ছেন না। এটা কীরকম কথা? এখন আমাকে হয়তো বলবে যে আপনি আমাদের এগেনস্টে কথা বলছেন। আমি কারো এগেনস্টে কথা বলছি না, আমি যেটা বলছি সেটা রিয়েলিটির কথা বলছি, যে এই হলো আমাদের পলিটিক্যাল যারা ক্ষমতায় আছে তাদের সামনে তাদের এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তাদের সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে। সবচেয়ে বড় কথা হলো তাদের গণভোটের রায়কে মেনে নিতে হবে। আইনের দোহাই দিয়ে, আপনি তো গণভোটে অংশ নিয়েছেন, আপনি তো বলেন নাই আমি গণভোটে অংশ নেব না কারণ এটা বেআইনি, তো বলেছেন না যে আমরা নির্বাচন পাওয়ার জন্য এটা করেছি, তো এটা তো জাতির সঙ্গে একটা প্রতারণামূলক কথা। আপনার গণভোটের যেটা কথা, ওই যে বলিউডের অ্যাক্টর বলেছে যে জনগণের কণ্ঠই হলো ঈশ্বরের কণ্ঠ, আপনার গণভোটের রায়কে মেনে নিতে হবে। ব্রিটেনের মতো লোক যে দেশে, যেখানে আপনার পার্লামেন্টারি সভারেনিটি ইজ অ্যান ওয়েল এস্টাবলিশ ফ্যাক্ট, কারণ ব্রিটেনের সংবিধানই আপনার পার্লামেন্ট থেকে তৈরি হয়েছে, বিভিন্ন স্ট্যাটুট দ্বারা, কনভেনশন দেশ দ্বারা, যেহেতু রিটেন কনস্টিটিউশন নাই, তারাও কিন্তু গণভোটের রায়কে মেনে নেয়। আইনগত বাধ্যবাধকতা নাই, কিন্তু মেনে নেয় কিসের জন্য? যে আপনার কনস্টিটিউশনাল স্পিরিট যেটাকে বলে ডেমোক্রেসি। আমাদের কনস্টিটিউশন স্পিরিটটা কি? উই ওয়ান্ট গণতন্ত্র ইন দ্য রিয়েল সেন্স, সেটাকে আপনি ইগনোর করতে পারেন না। জি।